তো অনেক বেশি জনসংখ্যার দেশ। আমাদের দেশের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো অন্যান্য অনেক দেশের সঙ্গে মেলে না। তুমি যদি এখন আরবিয়ান কান্ট্রি দেখো সেখানে এক ধরনের শাস্তি দেওয়া হয়। আজ আবার আপনাদের সাথে আলাপ করাতে নিয়ে এসেছি। আমরা এসেছি আরেকজন সেলিব্রিটির বাড়িতে, মিস্টার সৌমিত্র তলাপাতি, যাকে সিরিয়াল বা সিনেমাতে দেখেছেন সবাই। তো সৌমিত্রদা বলেন। নমস্কার। আমার ফার্স্ট প্রশ্ন যে তুমি এই অ্যাক্টিংটাকে প্রফেশন হিসাবে নিয়েছো নাকি প্যাশন, কোনটা? অবশ্যই প্যাশন প্রথমে বলবো, এই কারণেই ছোটবেলা থেকেই আমি পাড়ায়, স্কুলে, কলেজে নাটক করতাম। নাটকের কথাটা এই কারণেই বললাম কারণ একটা নাটকের প্রথম অভিজ্ঞতা হয়েছে আমার বিদেশে গিয়ে নাটক করেছি, সেটা হচ্ছে ভুটানে। তখন আমি ক্লাস 9-এ। তারপরে গ্র্যাজুয়েশন করার পরে কলকাতায় আসি। কলকাতায় এসে প্রথম ক্যামেরায় কাজ করি। তোমার সচিন অধিকারী ডিরেক্টর ছিলেন, বুমবাদা, পাপিয়া অধিকারী নায়ক নায়িকা। বিশেষ করে আমি কাজ করেছি তখন শোলের স্বনামধন্য অভিনেতা গব্বর সিং, আমজাদ খানের সঙ্গে, এবং সমীরগঞ্জ মানে বহুদা উনিও ছিলেন। ছোট পাঠ করেছিলাম, ওটা আমার প্রথম কাজ। সেই কাজটা করার পরে চাকরি জীবনের কথা ভাবিনি তখন, কিন্তু যে কোনো রকম ভাবেই ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমার আলাপ হয়। উনি তখন এই আনসার্টেনিটি এই ব্যাপারটা নিয়ে একটু বলেন এই প্রফেশন। তো সেই মুহূর্তে তখন আমি চাকরিতে জয়েন করি। তারপরে 2013-তে চাকরি ছেড়ে দেওয়ার পরে ছেড়েই দিলাম। 2014 থেকে আমি পুরোপুরি গ্রুপ থিয়েটার বলতে পারো এখন আমার পেশাই হচ্ছে। নেশা তো আছেই, সঙ্গে পেশা অভিনয়। আচ্ছা, তুমি মানে কি চাকরিতে ঢুকেছিলে, যে ওই চাকরির সাথে কি এই অ্যাক্টিং এর কোনো লিংক আছে, মানে লিংক কিছু পেয়েছো? দেখো, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের সঙ্গেই অ্যাক্টিংটা জড়িয়ে আছে। বাট তুমি চাকরিতে ঢুকলে মানে তোমার একটা টাইমে মনে হলো অ্যাক্টিংটাই আমি করি, অ্যাক্টিং থেকে চাকরিতে ঢুকে আবার তুমি চাকরি ছেড়ে অ্যাক্টিং আসবে, তার মানে তোমার কি মনে হয়েছে যে ওই চাকরি থেকে তুমি কিছু মানে ইন্সপিরেশন পেয়েছো কি, যে আমার এইটা অ্যাক্টিংটা করলে বেশি ভালো? হ্যাঁ, ইন্সপিরেশন। কারণ আমাদের স্বনামধন্য আমাদের ডিরেক্টর ছিলেন মৃণাল সেন, উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এরকম অনেক বড় বড় অভিনেতা। হ্যাঁ, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই প্রফেশনে জয়েন করি। তারপরে আলটিমেটলি প্রমোশন পেতে পেতে কর্পোরেট লেভেলে যাই, এবং তখন 14টা স্টেট আমি কভার করি বিং এ সেলস ম্যানেজার। 2013-তে বাবা মারা যাওয়ার পরে আমি চাকরিটা ছেড়ে দিই। তখন আমি বাইরে পোস্টিং ছিলাম। তো কলকাতায় এসে 2014 4 জানুয়ারি আমি প্রথম বাংলা সিরিয়ালে কাজ করি। ভুলে যেও না প্লিজ বলে একটা সিরিয়াল ছিল, দ্বিজেন বাবু ছিলেন, দ্বিজেন ব্যানার্জি, দীপঙ্কর দে, মানাবি ছিল। তো সেই সিরিয়ালে কাজের একটা ভালো একটা অভিজ্ঞতা আছে। মানে 34 বছর পরে, 33 কি 34 বছর পরে আমাদের মহানায়ক উত্তম কুমারের যে মেকআপ রুম ছিল NT1-এ, বা আছে এখনো, তখন তো অরিজিনাল রুমটাই ছিল, যেটা এখন ভেঙে নতুন করে রিনোভেট করা হয়েছে। তো সেই রুমটাতে আমাদের এই সিরিয়ালের একটা সিন হয়, 33 কি 34 বছর পরে ওটা খোলা হয় মানে শুটিং এর জন্য। সেখানে একটাই শট হয়, সেই শটটা আমি দিয়েছিলাম। ঠিক আছে, আমি একটা পুলিশের ক্যারেক্টার করছিলাম এবং মানালি আসবে এরকম একটা আমাদের দৃশ্য ছিল। তো মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথমে শট নেওয়ার আগে রুমটায় ঢুকি, দেখলাম উত্তম কুমারের ফটো আছে সামনে, ধূপ ধুনো দেওয়া হয় প্রতিদিন মিষ্টি দিয়ে। উনি যে খাটে শুয়ে থাকতেন, রেস্ট নিতেন,
যে চেয়ারে বসে মেকআপ করতেন। এখন বলতে দ্বিধা নেই, তখন সংকোচ হচ্ছিল, কাউকে বলিনি আজ পর্যন্ত, যে তখন আমি ওইখানে সুযোগটা পেয়ে চেয়ারে একটু বসে হাত বুলিয়েছি, টেবিলে হাত বুলিয়েছি, বিছানায় একটু শুয়েছি, এ ভাবা যায় না। মানে তো এই যে মহানায়ক উত্তম কুমারের মেকআপ এটা করতে পেরেছিলাম, এবং সেটা একদম অরিজিনাল রুম ছিল, আজকে সেটা ভেঙে রিনোভেট করা হয়েছে। এটার সঙ্গে জড়িয়ে যদি বলতে চাই, ওনার বাড়িতেও আমার এই মাস 3 আগে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ভবানীপুরের বাড়িতে, যে বাড়িতে যে ঘরে ওনার লক্ষ্মী পুজো হতো, সেইখানে আমি গেছিলাম। তো যদিও গৌরবের সঙ্গে দেখা হয়নি, গৌরবের সঙ্গে আমার গাঁট ছড়াতে বেশ ভালো কাজ হয়েছে, আমরা একসঙ্গে ভালো এক সম্পর্ক করেছিল। এবং বিশেষ করে ব্ল্যাক কফি নেশাটা আমার গৌরবই আমাকে করিয়ে দিয়েছিল, খুব বানিয়ে খাইয়েছে। ওখানে বরঞ্চ নবনীতার সঙ্গে দেখা হয়েছিল, গৌরবের যে দিদি বোধহয়, ওর সঙ্গে দেখা হয়েছিল, সেখানে বিশেষ কাজে গেছিলাম। এই ব্যাপারটা আমার বিরাট পাওনা একটা পেয়েছি। বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। মানে এটার মতো, এটা মানে তোমার বোধহয় অভিনয় জীবনের একটা জেট ফিলিংস, মানে একদম, মানে উত্তম কুমার তো আমাদের মানে সমস্ত ভারতবাসী, এমনকি বাইরেও মানে একটা হার্ট ট্রপ বলতে গেলে, মানে একটা ফিলিংস। উত্তম কুমার মানে আমাদের একটা, মানে মনে হয় ওরকম কেন একটা ছেলে হলো না, ওরকম কেন একটা দাদা হলো না, ভাই হলো না, ওরকম প্রেমিক কেন হলো না, হাজব্যান্ড কেন হলো না, এরকম না। তো সেই হিসাবে তার চেয়ারটা ছোঁয়া মানে একটা, মানে তাকে ফিল করা, আমার মনে হয়েছে তাই ওই ফিলিংটা। ওইটা যে মানে ওইটা যে পেয়েছো, করেছো, তারপরে তোমার কি মনে হচ্ছিল তখন? মানে শিহরণ, একটা আলাদা শিহরণ। তারপরে যে শটটা আমি দিয়েছি, সে একবারই ওকে হয়েছিল, কিন্তু ওই আনন্দ মুহূর্তটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবং আমি পরবর্তীকালে যখন আমি যাদবপুরে প্রথম ভাড়া ছিলাম ডলফিনের পাশে, তো মর্নিং ওয়াক করতে যেতাম, তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতাম মর্নিং ওয়াক করতে যেতেন, ওখানে ওনার সঙ্গে আমার আলাপ হয়, আমি যেটি আলাপ করি। উনি আমাকে মানে মানে কি বলবো, আমি কাকাবাবু বলে ডেকেছি। ওনার যে এত মহৎ মানুষ ছিলেন, অত্যন্ত ভালো ব্যবহার। উনি আমাকে ওনার বাড়ি দেখিয়ে দিলেন, দেখিয়ে বলেন আমার বাড়িতে আসবেন। তারপর ওনার বাড়িতে যাই, দীর্ঘ 3 থেকে 4 বছর আমি ওনার সঙ্গে মানে মনে করেছি। এবং ওনার বাড়িতে যতবার গেছি, এত বড় মাপের লোক, কোনোদিনও বুঝতে পারিনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে। মানে আমি তো তখনও অভিনয় জীবনে ঢুকিনি, তখন চাকরি লাইফেই ছিলাম। এটা 2000, 2001, 2002, 2003 এই সময়কার কথা। তো যাই হোক, সেই সৌমিত্রবাবুর সঙ্গে একটা কাজও করতে পেরেছি, ছোট্ট চরিত্রে কাজ করেছি। এই 2019 কাজটা করেছি, হারায় খুঁজি, যেটাতে তুমিও ছিলে একটা ডাক্তারের। সৌমিত্রবাবুর কথা বললাম যখন, ওনাকে আমি কাকাবাবু বলে ডাকতাম। একদিন ওনার বাড়িতে গেছিলাম একটা বিশেষ দরকারে, তো আন্টি খুললেন, খুলে বলেন, এই তোমার নামটা কি জানো? তাহলে আমার নাম সৌমিত্র তলাবাস। ও আর সৌমিত্র শুনে শুনে না বেটা, তোমার বাড়ির নামটা বলো। আমার নাম চন্দন। হ্যাঁ, রাস্তাঘাটে সৌমিত্র শর্মিলা ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, তো সৌমিত্রবাবুকে আমি তখন বলেছিলাম, কাকাবাবু এই ছোট্ট উপহারটা নিয়ে এসেছি। তো ওষুধ কোম্পানির বিভিন্ন রকম গিফট পেতাম, তো একটা দুটো আলাদা রাখা হতো, সেটা তখন ওনাকে দিয়েছি। উনি খালি বলতেন এম্বারাসমেন্ট, এম্বারাসমেন্ট, ইটস রিয়েলি এম্বারাসিং। তা আমি একদিন বলেই ফেললাম, যদি সত্যি এম্বারাসিং হয় তাহলে আপনি আমার কিছু এটা দিন, আবল তাবলের সিঁড়ি দিন। বলছে না, আবল তাবলের সিঁড়ি তো নেই, দাঁড়া দাঁড়া কি দিক বলে এদিক ওদিক করে খুঁজে খুঁজে আলমারি থেকে একটা বই বার করে এনে দিলেন, ওনারই লেখা বই, মানে মানিকদার সঙ্গে লিখে আমাকে বলছেন, এই নাও। আমি তাহলে অটোগ্রাফটা দিন। বলছে কি লিখবো? তাহলে আমার মায়ের নাম দিয়ে লিখুন। বলছে কি নাম? বললাম দীপিকা তলাবাস। দরাশি পয়সারি কি না দরাশি কি পয়সারি লিখে দিলেন। মানে বইটা আমার কাছে আছে এখনো, সেই স্মৃতিগুলো মনে পড়ে। এত ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার, অনেক কিছু শিখতে পেরেছি ওনার কাছে। ওনার আবৃত্তি করার স্টাইল, ওনার গল্প করার মতন মানে পরিবেশ সৃষ্টি করা, এত গুণী মানুষ ছিলেন। ওনার সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম, উত্তমবাবুর সঙ্গে ওনার অভিজ্ঞতা কিছুটা শেয়ারও করেছিলেন। সেগুলো থাক, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আসলে মানে আমি সেই সময়টা একটা অভিনয়ের স্বর্ণযুগ ছিল। মানে উত্তম কুমার ছিলেন, সৌমিত্রবাবু ছিলেন, তুলসী চক্রবর্তী ছিলেন, কালী ব্যানার্জি ছিলেন, পাহাড়ি সান্যাল ছিলেন, ছবি বিশ্বাস ছিলেন। মানে সেটা একটা অন্য রকম ফ্লেভার। মানে সেই ফ্লেভারটা তুমি পেয়েছো
এটাতে তোমার নিজেকে কি মনে হয়েছে? আমি বিরাট ভাগ্যবান। তার কারণ হচ্ছে দেখো, আমি চাকরি জীবনে যে স্ট্যাচারে ছিলাম সেটাও যেমন আমি ভাবিনি যে ওইখানে কোনোদিন আমি উঠতে পারবো, পৌঁছতে পারবো। এবং এই যে অভিনয় জীবনে এসে এই লাস্ট 10-11 বছরের মধ্যে আমি যা যা পেয়েছি, যাদের সান্নিধ্য পেয়েছি, আনবিলিভেবল। মানে উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছু না, অল এক্সেস। আমার যা পাওয়ার দরকার ছিল বা আমি যার কোয়ালিটি আমার নিজের মনে করি, ইফ আই অ্যানালাইজ ইন ডেপথ অ্যানালাইসিস করলে আমি দেখবো যেটা পাচ্ছি আমি এখন অল এক্সট্রা, তার থেকে বেশি, অনেক বেশি। যেমন দেখো, আমি কাজ করার সুযোগ পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় আমার সঙ্গে, দীপঙ্কর দে, সুমিত ঘোষ, সাবিত্রী চ্যাটার্জি, মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, হ্যাঁ, এরকম অনেক। তারপর আমি আমার সিরিয়ালে যেমন আমি আমার ওয়াইফের চরিত্রে করেছে, সুভদ্রা করেছে, আমি যখন চিত্ররাষ্ট্র করেছিলাম ও আমার জামদানি হয়েছিল। কাঞ্চনা আমার সঙ্গে একটা ছবিতে কাজ করেছিল আমার স্ত্রী হিসাবে, মানে গার্লফ্রেন্ড হিসাবে। এরকম অনেকের সঙ্গে কাজ করেছি, দ্বিজেন ব্যানার্জি, একের পর এক নাম বলতে গেলে কি বলবো, অনেক সময় লেগে যাবে। এমনকি আমাদের নামী পরিচালক, স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদার, ওনার সঙ্গে একটি চায়ের আড্ডায় আমরা বসেছিলাম, ওনার সান্নিধ্য পেয়েছিলাম। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ওনার সঙ্গে জ্ঞান মঞ্চে একটা ছোট্ট কফির আসরে ওনার সঙ্গে আলাপ হয়েছিল। এই যে এগুলো এত অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি না, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এই ব্যাপারে। আচ্ছা, এগুলো তো গেল। এবার আমি তোমাকে স্লাইট পার্সোনাল প্রশ্ন করবো, মানে একটু পার্সোনাল, কারণ সেলিব্রিটিদের পার্সোনাল লাইফও কিন্তু সাধারণ মানুষের কাছে বেশ ইম্পর্টেন্ট, মানে বেশ একটা গুরুত্ব পায়। অ্যাকচুয়াল প্রত্যেকটা সেলিব্রিটি, যারা সেলিব্রিটি, সত্যিকার সেলিব্রিটি, তাদের তো আর সেই সেলিব্রিটি সুলভ অহংকারটা থাকে না। হ্যাঁ, এটার জন্য আমি বলছি তোমাকে যে তুমি কি তোমার ব্যক্তিগত জীবনে এই স্মৃতিগুলো নিয়ে খুশি থাকো সব সময়, না মাঝে মাঝে তোমার মনে হয় যে আমি কিছু কম পেলাম, আমার আরো কিছু পাওয়ার কথা ছিল, ফ্যামিলি থেকেই হোক বা ইন্ডাস্ট্রি থেকেই হোক, আমি যতটা পাওয়ার কথা আমি ততটা পাই, মানে যে কোনো জায়গা থেকে আমার একটু ল্যাক করেছে কিছু? সেটা ব্যক্তিগত জীবন বলতে গেলে একটা জিনিস, যে আমার বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, সেই ক্ষেত্রে বাবা মার সান্নিধ্যটা আমি খুব কম পেয়েছি খুব ছোটবেলা থেকে। এটা একটা। তারপর নেক্সট লাইফ যেটাকে বলে বিবাহিত লাইফ, সেখানেও আমার একটা মতের অমিলের জন্য আমাদের মধ্যে একটা সেপারেশন হয়, মিউচুয়াল সেপারেশন বলতে পারো। সেক্ষেত্রে আমার ছেলের বউ আছে, তাদের সঙ্গে থাকি, সেদিক দিয়ে আমি খুবই খুশি। না না, আমি কি প্রশ্নটা করলাম বুঝতে পারছি, মানে তোমার কি মনে হয়েছে যে মানে আমার ঠিক এইখানে আসাটা ঠিক ছিল না, আরো একটু যেতে পারতাম, আমাকে থামিয়ে দেওয়া হলো, বা আমি কোনো কারণে মেন্টালি হোক ফিজিক্যালি হোক থেমে গেলাম, আমি আর এগোতে পারলাম না, আমার আরেকটু যাওয়া দরকার ছিল, আমার যে কোয়ালিটি আছে সেটা দিয়ে ভাবতে গেলে দেখো, তাহলে আমি বলবো যখন আমি ওই সুযোগটা পেয়েছিলাম দৃষ্টি বাংলা সিনেমায় আমজাদ খানের সঙ্গে, তখন ভিক্টর বাবুর সঙ্গে আলাপে উনি যে রিয়ালিটিটা আমাকে তুলে ধরেছিলেন যে এটা আনসার্টেন প্রফেশন, আজকে আমি একটা নামী অভিনেতা হয়ে গেছি তাই আমি অ্যাডভাইস করছি বলে উনি যেটা বলেছিলেন, তো যদি আমি সেটাকে না গুরুত্ব দিয়ে আমি যদি লেগে থাকতাম, তাহলে আজকের দিনে হয়তো আমি একটা আরো অন্য জায়গায় হয়তো পৌঁছে যেতে পারতাম। তো সেটা একটা ব্যাপার, কিন্তু এগুলো নিয়ে ভেবে তো লাভ নেই। আমি চাকরি জীবন খুব এনজয় করেছি, একটা কর্পোরেট লাইফ লিড করেছি, ওটা একটা বিরাট অভিজ্ঞতা। অল ইন্ডিয়া ঘোরা বা অ্যাব্রোডে যাওয়া এগুলো হয়েছে, নানান রকম মানুষের সঙ্গে মিট করেছি, অনেক নামি দামি ডাক্তার মিট করেছি, কলকাতার স্বনামধন্য ডাক্তার মণি ছেত্রী, ডক্টর মণি ছেত্রীর মতো মানুষের সান্নিধ্য পেয়েছিলাম, ডক্টর শীতল ঘোষ, উনি আজকে নেই, এরকম অনেক বড় বড় ডাক্তার যাদের সান্নিধ্যে আমি এসেছিলাম। ডক্টর শিবাজী বাসু সম্পর্কে যদি উনি আমার আত্মীয় মধ্যেই পড়েন, শ্বশুরবাড়ি ঘুরতে ঘুরতে গেলে, সেই দিকটা যেমন আছে, তার সঙ্গে আমার অভিনয় দিকটা দেখতে গেলে অভিনয় জীবনে বললাম তো এত বড় বড় স্টলওয়ারদের সঙ্গে আমার সান্নিধ্যে আছে। আমি সেটাই জিজ্ঞেস করলাম, মানে আক্ষেপ নেই তোমার কোনো আক্ষেপ নেই, বাট তুমি এগোতে পারতে, আরো উঁচুতে উঠতে পারতে, তোমার যেখানটা তোমার মানে মনে হয়েছে যে আমার ওখানটা দরকার, তুমি হয়তো ওখানটাতে যেতে পারো, হয়তো সেটা হতো। কিন্তু এটা যদি সবার ক্ষেত্রে দেখা যায় যে সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে একটা কমন জিনিস, কিংবা অনেকের যোগ্যতা কম থাকা সত্ত্বেও সে অনেকটা দূরে
অনেকটা দূরে উঠে যাচ্ছে, মানে দেখা গেল তোমার থেকে যে অযোগ্য তোমার ধারে কাছে পৌঁছাতে পারবে না, সেরকম কেউ অনেকটা উপরে উঠে গেল। তো সেইগুলো দেখলে একটা মনে একটা কষ্ট আসে। তো ওই কষ্টটা আমার নেই, কারণ আমি ডেস্টিনি ভাবি এই চালাবো। হ্যাঁ, আজকে কিছু সময় যেতে যেতে আমার অলরেডি আমার 80টার উপর সিরিয়াল কাজ করা হয়ে গেছে। 80টা মেগা বাংলা, হ্যাঁ 80টা মেগা সিরিয়ালে কাজ করা হয়ে গেছে, গোটা 3-4 হিন্দি সিরিয়ালে কাজ করা হয়ে গেছে, হিন্দি সিনেমায় 2টো কাজ করা হয়ে গেছে। একটা হিন্দি সিনেমা আসছে সামনে, এ মাসেই ডেট আছে, সেটার শুটিং আছে, ভরণ দক্ষিণী হবে। আর তাছাড়া প্রচুর মানে মাল্টিপল অনুছবি করেছি, শর্ট ফিল্ম। তাছাড়া গ্রুপ থিয়েটার অনেক নাটক করেছি, স্ট্রিট ড্রামা করেছি। এখন তো স্ট্রিট ড্রামা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই এখনকার যে সিনারিও এই অভয়ের কাণ্ড নিয়ে, সেই ক্ষেত্রে খুব দুঃখের সঙ্গেই আমরা পারফর্ম করছি রাস্তায়, পথনাটিকা যেটাকে বলে, প্লাস মিছিলে যাওয়া, এগুলো করতে হচ্ছে। সেই দিক দিয়ে দেখতে গেলে পথনাটিকা এখন আবার শুরু হয়েছে আমাদের এই অভয় কাণ্ড নিয়ে। এটা দুঃখের স্মৃতি একটা। যাই হোক, ওভারঅল দেখতে গেলে আমি আমার লাইফটা এনজয় লাইক। আমার মানে এই প্রশ্নটা খুব মানে আজকের সময় ভাইব, যে এই যে মানে অভয়া ব্যাপারটা, এটা কি তোমার শুধু মানে একটা ছেলেদের উপর মেয়েদের অত্যাচার, নাকি রাজনীতিগত ব্যাপার, নাকি আরো আরো গভীরে কিছু আছে তোমার মনে হয়েছে? মানে এটার তো একটা পরিসমাপ্তি চাই, এতদিনে হয়ে যাওয়ার কথা হয়নি, দুটোই আছে। কারণ শুধু তো মেয়েরা একটা অত্যাচারিত হয় না, ছেলেরাও হয়। তো আমার কথা যে এটা তুমি কিভাবে নিয়েছো, মানে আই মিন তুমি কি ভেবেছো যে এটার মধ্যে একটা পুরো ব্যাপার আছে যেটা আমাদের সকলের চোখের সামনে আসছে না, কিন্তু সেটাকে তুলে ধরা উচিত পাবলিকের সামনে? এটা কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের লড়াই না, রাজনৈতিক কোনো রঙের লড়াই না। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে এটা মানে মানুষ, এবং যে মানুষের মধ্যে সমস্ত রকম জন্তুর মিশ্রণ আছে তাদের। দেখো একটা কথা বলি, আমাদের দেশ তো অনেক বেশি জনসংখ্যার দেশ। আমাদের দেশের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো অন্যান্য অনেক দেশের সঙ্গে মেলে না। তুমি যদি এখন আরবিয়ান কান্ট্রি দেখো, সেখানে এক ধরনের শাস্তি দেওয়া হয়, আবার অন্যান্য অ্যাব্রোডে যাওয়া শাস্তি দেওয়া, সেটা আমাদের সঙ্গে মেলে না। আমাদের দেশে আইন চলছে তো চলছে, তারিখ পে তারিখ যেমন আছে, ইনস্ট্যান্ট রেজাল্ট যেটা হওয়া উচিত ছিল সেটা আমাদের দেশে আইন কানুন এখনো পর্যন্ত আমাদের একেবারেই সেখানে হয়নি। আমরা চাই এমন একটা আইন আসুক যেটাতে যতটা সম্ভব ম্যাক্স টু ম্যাক্স 72 আওয়ার্স তার মধ্যে একটা পানিশমেন্ট দেওয়া হোক, এবং পানিশমেন্টটা এমন ভাবে দেওয়া হোক দৃষ্টান্তমূলক, যে প্রকৃত মানে দোষী এখানটায় এই একজন তখনই নয়। কারণ আজকের ঘটনাটা যেটা আছে, এখানে একজন হতেই পারে না। তার কারণ আমি কিছুদিন আগে মানে যেদিনকার আমাদের রাত জাগা আন্দোলন হয়েছিল 14 তারিখ, সেদিনকার মনে আছে আমি বারাসাতের ডাকবাংলো মোড়ে আমাকে কোনো একটা চ্যানেল, রাষ্ট্রীয় চ্যানেল থেকে জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম যে এই যে প্রিন্সিপাল, আমি আজকে অন ক্যামেরা বলছি, সেই প্রিন্সিপাল যে ডক্টর সন্দীপ ঘোষ, আমি TV9 বাংলার থেকে জানতে পেরেছিলাম দেখে যে উনি ওনার নিজের 14 দিনের শিশুর সামনে তার নিজের স্ত্রীকে পেটে লাথি মেরে পেটে সেলাই ফাটিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? এবং পাড়ার লোকরা নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যেতে রাস্তায় মারা যাচ্ছে। উনিও ডাক্তার ছিলেন। আজকে যে নৃশংস অত্যাচার নিজের ওয়াইফের সঙ্গে করতে পারেন, তার পরের লোকের প্রতি তার কি ফিলিংস থাকবে? 1 নম্বর। 2 নম্বর, করাপশন লেভেলটা এমন জায়গায় গেছে যে আজকে শুধু মানুষকে মেরে ফেলার ব্যাপারটা নয়, আজকে তার সঙ্গে যে ধর্ষণ ঘটনাগুলো ঘটেছে সেটা তো অত্যন্ত মানে কি বলবো নৃশংস ঘটনা একটা। তার সঙ্গে আমাদের সমাজকে নষ্ট করার জন্য, কলুষিত করার জন্য চুরির পার্ট ইউজ করা সিরিঞ্জ বা এই যে বিক্রি করা, বাংলাদেশে যেটা জানতে পারছি সমাজের আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির নিউজের মাধ্যমে, তার সঙ্গে অর্গান বিক্রি করা, ডেড বডি বিক্রি করা, এবং সেখানে মানে অন্য মেয়েদের নিয়ে বহিঃচক্র হয়েছে বিভিন্ন রকম। মানে এমন কোন জিনিস নেই যেখানে নোংরামোটা উনি করেননি, বা ওনাকেই কেন বলছি, যেহেতু উনি যেহেতু ওখানকার হেড, ওনার কনসার্ন ছাড়া কোনো কাজ হতে পারে না। এবং সেটা আজকে ওনার সঙ্গে এটা একটা বড় নেক্সাস। আমি তো ডিপার্টমেন্টাল কেউ নই, বা আমি প্রশাসনের কেউ নই। সেক্ষেত্রে প্রশাসনের অনেক আগের থেকে এটার উপর স্টেপ নেওয়া উচিত ছিল, যেহেতু ওনাদের এক্স জিএস সুপার ছিলেন মিস্টার ডক্টর আলী,
যেটা উনি বলেছেন যেটা ওনার কথা, ওনার যা কমপ্লেন করা ছিল সেই কমপ্লেন গুলো যদি ধরে আজকে স্টেপ না হতো তাহলে আজকে এই দুঃখের দিনটা আমায় দেখতে হতো না। এটা গেল নারকীয় ঘটনা একটা, প্লাস সমাজটা এমন একটা জায়গায় গেছে যেখানে আজকে দেখুন শিক্ষা দেখুন জেলে পড়ে আছে, তার সঙ্গে আপনি খাদ্য দেখুন জেলে পড়ে আছে, আজকে স্বাস্থ্য মন্দা হয়ে তা আমরা কোথায় বাস করছি? আমাদের সমাজে আজকে শিশুরা কি শিখছে? যে ডাক্তারদের মধ্যে যদি এই ধরনের প্রবণতা থাকে, সেই ডাক্তার মানে আমরা ভগবান ভাবি, আগামী প্রজন্মের ডাক্তারদের মধ্যে বেশিরভাগ ডাক্তার যদি এই সিনারিওর টাকা দিয়ে ডাক্তারি সার্টিফিকেট কেনে বা রেজিস্ট্রেশন নাম্বার কেনে, তাহলে তারা কি বেরোবে? কি ডক্টর বেরোবে? কোয়ালিটি বেরোবে, কোয়ান্টিটি আর বেরোবে, কোয়ালিটি বেরোবে, এটা নোট অফ ইন্টারভিউশন থাকে। কিন্তু আমাদের এখানে প্রচুর ভালো ভালো ছেলে মধ্যবিত্ত গরিব মানে জমি বাড়ি বিক্রি পরিস্থিতির শিকার হয়, তাহলে তো সমাজে কি থাকলো আর বাকি? আমার মনে হয় না স্বাধীনতার আন্দোলনের পরে এই ধরনের নোংরা একটা ব্যাপার নিয়ে জনজাগরণ যেটা বলা হয়। তুমি যেটাকে বলছো নোংরা, মানে শুধুমাত্র ধর্ষণের ব্যাপার নিয়ে আমি ধর্ষণ শব্দটা ইউজ করছি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, মেয়েটির ক্ষেত্রে নয়। ধর্ষণ শব্দটাকে আমি এমন ভাবে ইউজ করতে পারি নেগেটিভ পার্ট হিসাবে। আজকে চিকিৎসা স্বাস্থ্যের মধ্যে এই দুর্নীতি না ঢুকলে পারে একটা ছেলের পাসফেল ডিপেন্ড করছে টাকা পয়সার উপরে, লেনদেন হচ্ছে, ডেড বডি বিক্রি হচ্ছে, ব্লাড বিক্রি হচ্ছে বেশি দামে, আজকে অর্গান বিক্রি হয়ে যাচ্ছে, এর সঙ্গে একটা মেডিকেল কলেজ তো জড়িয়ে নেই, বিরাট বড় নেক্সাস। আজকে কি আমাদের প্রশাসন এটা জানে না? আমাদের উচিত যেভাবে আমরা গর্জে চলেছি আমরা গর্জে যাবই। 2 নম্বর আমাদের প্রশাসনকে খুব কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আগামী দিনে এ ধরনের অন্যায় করবার সাহস কেউ না দেখাতে পারে। তুমি আশা করছো যে আমাদের এখানে ওটা হবে? দেখো, আমি পজিটিভ চিন্তা করতেই ভালোবাসি, হবে না বলে এমন কিছু নেই। আজকে তুমি যদি ইতিহাস ঘাটো, হিটলারের কথা ভাবো, তুমি হিটলারের কথা ভাবো, মুসলিমের কথা ভাবো, তাদেরও ধ্বংস হয়েছে, ঠিক আছে? আজকে আমাদের এখানে যে চেঞ্জেস হবে না এটা বলা যায় না, অবশ্যই হবে। ওই আমরা মনে আছে ছোটবেলায় স্কুল লাইফে একটা ভাবসম পোষণ আমরা খুব পড়া হতো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। তো আমাদের যে সূর্য দেখা দেবে না এটা আমি বিশ্বাস করি না। সেই দিকে আমি চিন্তা করি যে নোংরাকে ঝেঁটিয়ে দিয়ে পরিষ্কার জায়গাটা অবশ্যই আসবে, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো জায়গা পাবে, অবশ্যই অবশ্যই। পজিটিভ মাইন্ডেড, এই কথাগুলো শুনলে অনেকেই ইন্সপায়ার্ড হবে যে না, এরকম ভাবনার মানুষও আছে, এরকম অনেকেই ভাবে, আমরা ভাবি। এবার তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করবো যে এই যে সমস্ত কিছু মানে পুরো তোমার কর্মজীবন, তোমার অভিনয় জীবন, তোমার বাবা মা, তোমার ওয়াইফ, তোমার মানে ছেলের বউ, তাদের সংসার, আজকে তুমি যে পজিশনে, আজকে তুমি যেখানে, তার মানে তুমি একজন মেয়ের শ্বশুরমশাই, হ্যাঁ, একটা ছেলের বাবা, তুমি একজনের যদিও ডিভোর্স হয়নি তো তবুও তার স্বামী, তো কোনো মা বাবার সন্তান। তো এর মধ্যে তুমি কোন সম্পর্কটাকে সবচেয়ে মানে, আর তুমি এই যে সোশ্যাল ওয়ার্ক করছো, মানে আমরা নিজে বললে যে আমরা যতদিন পারবো লড়াইটা লড়বো, তো এর মধ্যে এতগুলো সম্পর্কের মধ্যে কোন সম্পর্কটার গুরুত্ব তোমার কাছে সবচেয়ে বেশি? এখানে দেখো, প্র্যাকটিক্যালি কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমি বলতে পারবো না, কারণ আমি একটা জায়গায় বিশ্বাসী, মানবিকতার সম্পর্ক। প্রকৃত মানবিকতার সম্পর্ক নির্ভর করে একটা মানুষের উপরে। সে মানুষের ওই কমনলি লোকে যেমন বলে না, মা না হুঁশ থাকলে পারে মানুষের, আমি ওটাকে ধরে রেখেই মানবিকতার কথাটা বললাম। এই কারণেই যে কোনো সে মানুষ হোক প্রাণী হোক সব নির্বিশেষে যদি আমার মনের মধ্যে ভালো চিন্তা ভাবনাটা থাকে, সদ্ভাবনাটা থাকে, তাহলে পরে ভালো কাজ হবে। এবং যাদের মধ্যে সেটার প্রবণতা কম, সেটাকে যদি চেঞ্জ করাতে পারি। অবশ্যই আমি চাইবো যে নেগেটিভটা, মানবিকতার জয় হোক অবশ্যই। যাদের মধ্যে কুপ্রভাবটা থাকবে সেই কুপ্রভাবের নেগেটিভ ইম্প্যাক্টটা তাকে বুঝিয়ে দিয়ে তাকে চেঞ্জেস এনে পজিটিভে কনভার্ট করানো যায়, সেটাই আমাদের কাম্য। আমি ওই জন্যই ভাবছি যে এই যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলুক যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে ইন অল রেসপেক্ট, সেক্ষেত্রে চরম শাস্তি হোক। আর যদি সেরকম ক্ষেত্রে নতুন কোনো আইন এনে আরো তাড়াতাড়ি বিচারটা পাওয়ানো যায়,
তাহলে হয়তো আমাদের দেশের এত কোটি জনসংখ্যার মধ্যে বেশিরভাগ লোকরাই আনন্দ পাবে, সুখে বাঁচতে পারবে। এবার আমি একটু মানে একদম হ্যাবানাতে উঠতে চাই, কোনো ভাবনা চিন্তা করবো না, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নেই, বেশ কয়েকটা করে নিই তাহলে। উত্তম কুমার না সৌমিত্র? পদ্মা না গঙ্গা? গঙ্গা। বহরমপুর না কলকাতা? অবশ্যই কলকাতা। তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আত্মার কাছের মানুষ আর সবচেয়ে ঘৃণার মানুষ, সেটা কি মানুষ না অন্য কিছু? অবশ্যই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ আত্মার কাছে মানুষ, আর সবচেয়ে ঘৃণার সে কি মানুষ না অন্য কিছু? সে দেখতে মানুষের মতোই, কিন্তু এই ধরো সে ফর এক্সাম্পল এখন কারেন্টলি যেটা দেখছি আমরা ডক্টর সন্দীপ ঘোষ, এই ধরনের চরিত্র মানুষ অত্যন্ত ঘৃণা করছে। আর মানে সেই জন্মান্তর কবিতাটার কথা মনে পড়ছে, তো আমি চাই না হতে পরজন্মে সুযোগ নববঙ্গের চালক। তো তুমি এরকম সভ্যতা চাও নাকি? খুব দুষ্কর, কেননা সমাজের পরিস্থিতি। না, তোমার কাছে এটা কি সভ্যতা মনে হচ্ছে? সভ্যতার কোনো অংশেই নেই তো এখন আমরা, মানে এমন একটা অসভ্য, মানে অসভ্যতার মধ্যে দিয়ে আমরা চলছি। তার মধ্যে অনেক সভ্য লোক আছে ঠিকই, কিন্তু সেটাকে সভ্যতা পুরোপুরি কি করে বলি আমি? তার মানে ওই ওই ননিছানার গান ডাকছে, যেখানে কদম গাছে দোলনা বেঁধে, সেই রকম একটা ওই দিন তো আর ফিরে পাবো না, সেই দিন তো ডাকবে, মানে চাওয়াটা আছে। ওরকম যদি পরিবেশ আবার ফিরে আসতো তাহলে তাহলে মনে হয় সুখের, ওর থেকে বেশি সুখ আর কিছু হলো না। মানে এই তো এত মানুষের সাথে কাজ করেছো, এত ভালো ভালো সেলিব্রিটির সাথে কাজ করেছো, এমনকি কিছু ঘটনা ঘটেছে যেটা তোমার শরীরে মনে ছাপ ফেলেছে? হ্যাঁ, তো কি সিরিয়ালটার নামটা মনে পড়ছে না, ওখানে একটা সিন ছিল জয়জিৎ, অ্যাকচুয়ালি জয়জিৎ হচ্ছে আমাদের জলপাইগুড়ির জামাইয়ের, ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের ভালো আলাপ ছিল। তো সেই জয়জিতের একটা সিন ছিল আমার সঙ্গে, তো সেখানে জয়জিৎ বলে ব্যাক করতে যাবে, পুরো শরীরটা আমার উপর ছেড়ে দেয়, আমিও ধম করে পড়ে গেলাম ফ্লোরের মধ্যে, জয়জিৎ আমার উপরে পড়লো, সে পড়ে আছে সেই নিয়ে রিল হচ্ছে। তারপরে তো অনেক কষ্টে উঠলাম দুজনেই, যাকে সেরকম সিরিয়াস কিছু হয়নি। তারপরে আবার শুটিং শুরু হলো। এটা এমন একটা হয়েছে, আবার এমনও হয়েছে যে মতের অমিল হওয়াতে আমি একটু অভিমান করে বলেছি, আর রইল খোলা চললো ভোলা, এরকম আর কি, থাক তোমার শুটিং বলে বেরিয়ে এসছি ফ্লোর থেকে, এরকম হয়েছে। কিন্তু সেগুলো উচিত নয়, পরিবেশ বাধ্য করেছে, এই আর কি। আর একটা কথা শুনেছি, মানে আমিও শুনেছি যে তুমি নাকি গান জানো, মানে গান করবে। হ্যাঁ, ওটা তো আমার বিরাট বড় একটা শিক্ষার জায়গা, যেখানে শিক্ষায়তন বলি আমি আমার স্নানাগারটাকে। এইটুকু বয়স থেকে আমি বাথরুমে চিৎকার করে গান করতাম, আর পাড়াপড়শির লোক যারা শীতকালে এই রোদ্দুর তাপাতো, ঢিল ছুঁড়ে মারতো। আমাদের জলপাইগুড়ির বাড়িতে টিনের চাল ছিল, কুকুর আসতো না তো? না, কুকুর আসতো। এবং সত্যি কথা বলতে কোনোদিন গান শিখিনি, তবলা বাজাবার চেষ্টা করেছিলাম তো অনেক বছর, ভালো লাগতো না, বাবা আমার রিকোয়েস্টই করেছিলাম, বোন গান করতো। কিন্তু আলটিমেটলি আমি প্রচুর স্টেজ শো করেছি গানে। আমার নামে নাইটও হয়েছে একটা সময়, ব্যারাকপুর পানপাড়া থেকে আরম্ভ করে ডায়মন্ড হারবার, এসব জায়গায় বহু প্রোগ্রাম করেছি, ভ্যারাইটিস। আমি কারোর কমতি ছিলাম না। আমি আজকেও যেমন রামকুমার চট্টোপাধ্যায়ের টপ্পাও ভালো লাগে, সঙ্গে রফির বাংলা গান, হিন্দি গান, কিশোরের বাংলা হিন্দি, বাংলাদেশ গান, ভ্যারাইটি, লোকের সঙ্গীত, সবই ভালো লাগে। কমন গান তো সবাই করে, কিশোর কুমার বা বাংলাদেশ বা রফি সাহেব। আমি একটা আনকমন 2 লাইন একটা টপ্পাই আপনাদেরকে শুনে দিচ্ছি। বাবুর বাবু সেরা বাবু, বাবু আনির জুড়ি নাই 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 নাই, শহরের বাবুগিরি বাবুতে কাগবো ভাই, ফুল বাগান সামনে রবে, ফুল বাগান সামনে রবে, ফুল বাগান সামনে রবে, বৃষ্টিতে গোলাপ ছিটবে, আর ইচ্ছে নয় মারবে কাঁটা, নাচবে সে যে খামতমা।
করলাম এবং আমরা আমাদের সেলিব্রিটি, আজকের সেলিব্রিটি মিস্টার সৌমিত্র তলাপাত্রর কাছ থেকে তার মনের কথা জানলাম, তার ব্যক্তিগত কিছু কথা জানলাম, আর কিছু অল্প বিস্তর অন্যরকম প্রশ্ন করে তার মনের কথা জানা হলো। আজকের মতো এখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকজন সেলিব্রিটির সঙ্গে। নমস্কার। নমস্কার।